সন্ন্যাসী বিতর্কে নিয়ে মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি এবং ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ এই মুহূর্তে সিএনএর সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কার্তিক বাবু, আপনাকে ইতিমধ্যে কিন্তু স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে গোটা রাজ্য রাজনীতি যা ছবির প্রেক্ষাপট তৈরি হচ্ছে, আপনাদেরকে বেশ একটা বিষয় আমরা স্পষ্ট করার চেষ্টা করব এবং শুরুতে জানার চেষ্টা করব, মুখ্যমন্ত্রীর পরপর বেশ কয়েকটা মন্তব্য আমরা শুনলাম, রাজ্যের মানুষ দেখলেন। মুখ্যমন্ত্রী এহেন মন্তব্যের হঠাৎ কারণ কি? কোথাও কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ থেকে এহেন মন্তব্য বাংলার সংস্কৃতিকে কলুষিত করছে? বড় ফোনটা চার্জে বসে দাও। শোনাচ্ছেন প্রশ্ন মানে শোনা যাচ্ছে না তো? আসছে না তো? অডিও আসছে? শোনা যাচ্ছে। আমি আরো একবার জিজ্ঞেস করছি, এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পরপর বেশ কয়েকটা মন্তব্য, মুখ্যমন্ত্রীর হঠাৎ এই মন্তব্যের কারণ কি? মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য কোথাও কি বাংলার সংস্কৃতিকে কলুষিত করছে বলে মনে হয় আপনার? ইতিমধ্যেই সারা ভারতবর্ষের বিভিন্ন চ্যানেল থেকে প্রতিবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী দর্থ ভাষায় প্রতিবাদ করেছেন। আমাদের বিভিন্ন সংঘের ভক্ত অনুরাগী তারা সব ব্যথিত হয়েছেন, প্রতিবাদ করছেন বিভিন্ন শহরে, বিভিন্ন গঞ্জে। আমি কার্তিক মহারাজ, উনি পুলিশ মন্ত্রী, উনি যে অভিযোগ করেছেন সর্বৈব মিথ্যা। এখানে বহরমপুর শহরে আমি মুর্শিদাবাদ জেলায় 40 বছর যাবৎ আছি। রাজেশ কুমার এসপি, তারপরের এসপি, তারপরের এসপি মুকেশ কুমার, তারপরে এসপি রাজর্ষি, তারপরে এখন যিনি আছেন, এদের কাছে রিপোর্ট তলব করলেই আমার সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত। আমি কিভাবে চলি, কি বলি, বহু চ্যানেলে আমার ইউটিউবে আমার বক্তব্য আছে। আমি ভারত সেবাশ্রম সংঘের যেমন সন্ন্যাসী, আমি একজন হিন্দু সন্ন্যাসী। ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি, ভারতবর্ষের ধর্মে যখন আঘাত লাগে আমি প্রতিবাদে সোচ্চার হই। রিসেন্টলি যেটা ঘটনা ঘটেছে, যার জন্য ওনার এত গোসা, সেটা হয়েছে এখানে টিএমসির এমএলএ হুমায়ুন কবির, তিনি প্রকাশ্য জনসভায় 70% আমরা, 30% হিন্দুরা 2 ঘন্টার মধ্যে গঙ্গার জলে ভাসিয়ে দেব, তাকে কোনো সংযত করলেন না, তাকে ক্ষমা করার জন্য কোনো তিনি ব্যবস্থা করলেন না। তিনি প্রকাশ্যে বলছেন। তার প্রতিবাদে বহরমপুর শহরে হাজার হাজার যুবক মানুষ নিয়ে আমি প্রতিবাদের মিছিল করেছিলাম, ধিক্কার জানিয়েছিলাম। তারপরের থেকেই কার্তিক মহারাজ হয়ে গেল খারাপ। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, যেসব প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান, আমি এখানে 40 বছর বড় বড় 2টি রিলিফ কাজ করেছি। যে রিলিফগুলো এখানকার মিশ্র এলাকায় সংখ্যা তারা বেশি, 11,000 মানুষ, 15,000-এর মধ্যে 11,000 2 মাস যাবৎ আমরা খিচুড়ি রান্না করে খাইয়েছি। তখন আনিসুর রহমান এখানে ছিলেন মন্ত্রী, তিনি মাস্টার রোল চেক করেছেন। 12টা স্কুল চলছে, 12টা স্কুলের মধ্যে প্রায় 8,000 সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়ে পড়াশোনা করে। এখানে বহুবার বিভিন্ন সাহায্য করা হয়, কাপড় কম্বল, এখানে মেধাবী ছাত্রদের কিছু বই দেওয়া হয়। আমরা মানুষ অসুস্থ দুর্বল, যার জন্যে তাদের আমরা কোনো রকম রাজনীতি চিহ্ন, কোনো রকম ধর্মীয় চিহ্ন, কাস্ট, ক্রিড, রিলিজিয়ান আমরা বাঁচি না। এখানে বেলডাঙ্গাতে এখানে আনন্দলোক হাসপাতাল হয়েছে, আপনারা জানেন, যেটা সল্টলেকের যে করুণাময়ীতে আনন্দলোক হাসপাতাল তার ব্রাঞ্চ। হাসপাতালে শুধু হিন্দুদের চিকিৎসা হবে, এটা যদি কেউ বলেন মূর্খামি, এটা কোনোদিন হতে পারে না, অসম্ভব। সুতরাং আমি যে কাজ করেছি, উনি প্রথম অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে যে এখানে কোনো টিএমসি এজেন্টকে বসতে দেওয়া হবে না বুথে। এটা কার্তিক মহারাজ এমন কোনো ডন নয়, এমন কোনো মস্তান বাহিনী আমার নেই যে আমি গিয়ে বুথে বুথে থেকে
টিএমসি এজেন্টদের বের করে দেবো, এটা মিথ্যা, এটা প্রমাণ করতে উনি পারবেন না। এইবারে যেটা দাঙ্গার কথা উনি বলেছেন, আমি এখানে মুর্শিদাবাদ জেলায় আমাদের চারটি প্রতিষ্ঠিত আশ্রম শুধু নয়, বহু স্কুল আছে এখানে, যেটা 12টা স্কুলের কথা বললাম। কোনো জায়গায় কোনো দিন আমার বক্তব্য এবং হিন্দু মুসলমান নিয়ে যে কোনো কথা আমি বলিনি, কারণ তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু আমার ধর্মের স্বাধিকার, আমার ধর্মের পথযাত্রী, আমার ধর্মের সব যাত্রী, আমার ধর্মের বিসর্জন নিয়ে যখন যাওয়া হয়, মসজিদের পাশে বাজনা বন্ধ হয়ে যায়, প্রশাসন বন্ধ করে দেন। 5 বছর আগে যে রাস্তা দিয়ে আমরা বিসর্জন করেছি, কীর্তন করেছি, সেখানে এবারে বন্ধ, মুখ বন্ধ করে 5 জন যেতে হবে। এরই প্রতিবাদ কার্তিক মহারাজ করেন। এটা ভারত সেবাশ্রম সংঘের, এটা আমাদের হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মান রক্ষা করার জন্য কার্তিক মহারাজ কাজ করেন। রাজনীতি আমি করি না, রাজনীতির দাবিদারি করি না, কিন্তু আমার এই আশ্রম চালাতে গিয়ে আমি সিপিএমের যারা আছেন তাদের কাছেও গিয়েছি, তারা আমাদের ল্যান্ড ডোনেট করেছেন। আমি যারা কংগ্রেসের এখানে আছেন, কংগ্রেসের আমাদের মাননীয় এমপি অধীর রঞ্জন চৌধুরী, তিনিও আমাদেরকে অর্থ দিয়েছেন, তিনি এখানে এসেছেন। আমাদের আবার এখন যিনি শুভেন্দু অধিকারী, তিনি দিয়েছেন অর্থ। আমাদের এখানে হাসান, যিনি টিএমসির এমএলএ, এখানে টিএমসির এমএলএ রবিউল ইসলাম চৌধুরী, তারা সাহায্য করেছেন। সুতরাং ভারত সেবাশ্রম সংঘের কাছে কোনো রকম রাজনীতির ব্যাপার নেই। আমি যেমন সিপিএমের কাছে যখন আমরা বেনিফিট নিয়েছিলাম, তখন সবাই বলতো কার্তিক মহারাজ সিপিএমের সাপোর্ট করছে। আবার যখন কংগ্রেসের বেনিফিট নিচ্ছি, কংগ্রেসের সঙ্গে যখন কথা বলি, কংগ্রেসের কাছে যখন আমাদের যাতায়াত হয়, তখন বলে কার্তিক মহারাজ কংগ্রেসের হয়। এতদিন প্রচার ছিল কার্তিক মহারাজ এখানে অধীর চৌধুরীর হয়ে একটু জানার চেষ্টা করব আপনার কাছে যে কোথাও এই কাজ করতে কি কোথাও কখনো কোন রাজনৈতিক দলের কাছ থেকে কি আপনাদের বাধার মুখে পড়তে হচ্ছে, বা বাংলাকে কোন পথে নিয়ে যাচ্ছে তৃণমূল সরকার বলে মনে করেন মহারাজ? না, কোনো বাধার মুখে হয়নি। আমাদের সুতিতে ঔরঙ্গাবাদের যে আশ্রম আছে, সেখানকার বিড়ি কোম্পানি যারা, যেমন পতাকা বিড়ি, সেখানে হাওড়া বিড়ি, সেখানে আমাদের শিব বিড়ি প্রভূত সাহায্য করেছেন কনস্ট্রাকশন এবং স্কুল পরিচালনার ক্ষেত্রে, আদিবাসী ছেলে মেয়েদের থাকা খাওয়ার ব্যবস্থার জন্য। এইবারও পতাকা বিড়ি থেকে আমাদের বাসন্তী পূজা উৎসব উপলক্ষে 5 লক্ষ টাকা দিয়েছিলেন কালাম সাহেব, আমাদের মুস্তাকের ভাই, পতাকা বিড়ির সদস্য। এবং আমাদের লুঙ্গি 300 পিস কাপড় দিয়েছেন জাকির, যেটা শিব বিড়ির মালিক, এবং 10 টিন তেল দিয়েছেন মহোৎসবে। সেখানে প্রায় 20-25 হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন সুতি থানার ঔরঙ্গাবাদে। সেখানে সেই যে যারা প্রসাদ গ্রহণ করেন, হিন্দু মুসলমান উভয়ই প্রসাদ গ্রহণ করেন। আজ বেলডাঙ্গাতে যখন জগদ্ধাত্রী পুজো হয়, 3 দিনে প্রায় 50 হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন। তো প্রথম দিনই নবমীর দিন 35 হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন। তাহলে আমরা কি বেছে বেছে বলবো যে আপনি হিন্দু আপনি প্রসাদ নেবেন, মুসলিম প্রসাদ নেবেন না? এটা হতে পারে না। স্কুলে যে ছাত্র সংখ্যা 8,000 সংখ্যালঘু সম্প্রদায়ের, তাহলে আমরা কি বলবো? প্রচার হয়েছিল আমার বিরুদ্ধে, সেই সময় এখানকার কিছু লোকে প্রচার করেছিলেন যে কার্তিক মহারাজ যে স্কুল চালাচ্ছে, এই স্কুলে হিন্দু ছেলে মেয়েদেরকে নাম্বার বেশি দেওয়া হয়। সেটা মিথ্যা প্রতিপন্ন হয়েছে। আপনারা কল্পনা করতে পারবেন একটা স্কুল নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত 3000 স্টুডেন্ট সংখ্যা। তারপরে আমাদের যারা অনাথ আশ্রমের জন্য এই আমাদের দেবগ্রামের ওখানে অর্থ দিলেন হাসান, আমাদের সব সময় তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এখানে সাউনি সিংহ রায় এসেছেন আমার কাছে, তিনি যখন রাজনীতি করতে ভোটের জন্য এখানে এসেছেন। এখানে আমাদের এসেছেন মহা মৈত্র, তিনি এসেছিলেন আমার এখানে। সুতরাং অবারিত দ্বার সবার জন্য ভারত সেবাশ্রম সংঘ। এখানে রাজনৈতিক দলের মতো শুধু নয়, জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে সবার আহ্বান। কিন্তু আমি সন্ন্যাসী, আমার ধর্মে আঘাত যখন লাগে, একজন মানুষ রাজনৈতিক দলের মানুষ সে প্রকাশ্যে যখন এই কথা বলে, তাহলে আমি সন্ন্যাসী হয়ে আমি এর প্রতিবাদ করব না? আমি 1000 বার প্রতিবাদ করব। কারণ তিনি তো ডেকে বলতে পারতেন, তাকে ধমক দিতে পারতেন তাকে। মুর্শিদাবাদ জেলায় আমরা 30% এটা ঘটনা, খালি মুর্শিদাবাদ জেলা নয়, আজকে এই ঘটনার পরেই রামকৃষ্ণ মিশন জলপাইগুড়িতে আঘাতপ্রাপ্ত হয়েছে। সুতরাং আজকে আমরা বামফ্রন্টের রাজত্বে ছিলাম, আমরা কংগ্রেসের রাজত্বে ছিলাম, আর ইনার রাজত্বে দেখছি আমরা। তো
তো কোনোদিন আমাদের মধ্যে এত বিভাজন হয়নি। আমাদের মধ্যে এখানে আমরা পাশাপাশি বসবাস করেছি। আমার আশ্রমের সামনে সমস্ত মুসলিম ভাইদের দোকান বাড়ি, এখানে সাহায্য করছেন তারা। এখানে সাদেক মোল্লা জামশেদ সাহায্য করছেন। এখানে ফুলবাসতলা জিরাফতের যে মুদিখানার দোকান, আমার 12 মাস খাবার আসে সেখান থেকে মুদিখানার দোকান, প্রায় 14-15 লক্ষ টাকা করে প্রতি মাসে বাকি থাকে, এখনো বাকি রয়েছে। সুতরাং এগুলো অপপ্রচার করা হচ্ছে, আমার চরিত্র হরণ করা হচ্ছে। এখানে বহু মুসলিম ভাই শিক্ষিত মানুষ তারা দুঃখ অনুভব করেছেন, আমাকে বলেছেন যে আমরা ভীষণভাবে দুঃখিত, আমরা ব্যথিত। আমি তাদের ধন্যবাদ জানাই। একটা বিষয় তো জানার চেষ্টা করব, অধীর রঞ্জন চৌধুরী প্রতি ক্ষেত্রে আপনার পাশে দাঁড়িয়েছেন বলে বলছেন, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী নিজেই বলছেন যে আপনি বরাবরই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই বেশি পরিচিত। কিভাবে দেখছেন অধীর চৌধুরীর এই মন্তব্য? এখন উনি বলছেন, কিন্তু উনি একজন রাজনৈতিক অভিজ্ঞ, তিনি কি বলছেন, হ্যাঁ, আমি আমার সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক। আর কিছুদিন আগেও প্রচার হয়েছে যে আমি অধীর রঞ্জন হয়ে ভোট করে বেড়াই, এটা বলেছেন। এটা ঘটনা। তিনি আমার কাছে আসতেন, তিনি সাহায্য করেছেন আশ্রম নির্মাণের জন্য। তারপর যখন আমাদের বিজেপির গভর্নমেন্টের মধ্যে আমাদের এখন শুভেন্দু অধিকারী প্রায় আসেন, তারপরে আমাদের দিলীপ ঘোষ এসছেন বারবার, তারপরে সুকান্ত মজুমদার আসছেন, এখন কার্তিক মহারাজ হলো বিজেপি। আমি প্রধানমন্ত্রীর প্রকাশ্য জনসভায়, আমি প্রচুর জনসভা করে বেড়াই, প্রকাশ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রশংসা করেছি। নরেন্দ্র মোদী কোনো একটা পার্টির লিডার হিসাবে নন, যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তখন সমস্ত ভারতবর্ষের তিনি প্রধানমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রী সমস্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, একটা রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী হতে পারেন না। সুতরাং আমাদের কর্তব্য আমরা সম্মান জানানো, প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছি, এতেই হয়ে গেল আমি বিজেপি লাগাবো। কেন প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করবো না কেন? আমার তার কাজের জন্য আজকে 70 বছরের যে জায়গায় ছিল, আজকে তিনি তালাক প্রথা যেমন তুলছেন, 70 ধারা বা কাশ্মীরের আজকে বাতিল করেছেন, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা পশ্চিমবঙ্গে রাজনীতি করছি, যে এক বিধান এক নিশানের জন্য তিনি ব্যবহার করছেন, তাকে স্বাগত জানাবো। আজকে যে রাম মন্দির নিয়ে এত মানুষের মৃত্যু হয়েছে, এত মানুষের লড়াই হয়েছে, সেই রাম মন্দির নিঃশব্দ হবে, কোনো লড়াই নয়, কোনো মৃত্যু নয়, একটা সুপ্রিম কোর্টের আইন অনুসারে সেই মন্দির প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি উদ্বোধন করেছেন। যিনি উদ্বোধন করছেন একজন ভগবান, ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম, তার জন্য 11টা দিন যাবৎ তিনি জলপান করেছেন, ভূমিতে শয়ন করেছেন। এ কথা আমি সন্ন্যাসী হিসেবে বলতে পারবো না কেন? বলতে গেলে আমি জানার বিষয়, এই যে বাংলা রামকৃষ্ণ মিশনের ওপর এভাবে আক্রমণ ভেবেছিল দেশবাসী, কি মনে করছেন? তার ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, আরো আন্তর্জাতিক বহু স্কুল কলেজ, বহু ছাত্র, বহু প্রাক্তন ছাত্ররা বহু উঁচু পদে তারা বসবাস করছেন। রামকৃষ্ণ মিশন এখানে সারগাছি ভূ ভারতে প্রথম, এখানে স্কুল আছে, এদের ছাত্র আবাস রয়েছে, এরা সেবা কাজ করছেন। দুটো তো প্রতিষ্ঠান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা কাজ তো এটাই। বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই তো বাণী। আত্মন্য মুখার্থ জগৎ দিতায় চ, জগতের কল্যাণ, নিজের কল্যাণের মধ্যে জগতের কল্যাণ দিয়ে আমাদের আত্মার কল্যাণ। এই জন্যই তো আমরা সন্ন্যাসী হয়েছি, এই জন্যই তো আমাদের ভোটের রাজনীতির লোভ তো অনেক দেখিয়েছে। কারণ আমাকে ভোটে দাঁড়াবার জন্য আবেদন করেছিল, আমরা কেন ভোটে দাঁড়াবো, কিসের জন্য দাঁড়াবো? কিন্তু আমরা দেখেছি শিবাজির পিছনে ছিল রামদেব স্বামী, আমরা দেখেছি ভগবান রামচন্দ্রের পিছনে ছিল আমাদের বশিষ্ঠদেব। সুতরাং আমরা সন্ন্যাসী, যারা দেশের কল্যাণ করবেন, দেশের মঙ্গল সাধন করবেন, তাদের পাশে দাঁড়াবো, তাদের কথা বলবো, ভূয়সী প্রশংসা করব। আমি কার্তিক মহারাজ, আমি এখানে যখন আমাদের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন, সেই সময় আমরা মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছি। আমাদের সিপিএমের তখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে ভোট দেওয়া হয়েছে। তার প্রশংসা আমি বহু জায়গায় করেছি, যিনি এত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে একটা রেজিমেন্ট পার্টিকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দিয়ে তিনি একটা দল তৈরি করলেন। তো সুতরাং সেই প্রশংসা যখন করার আমি করেছি, এখন সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গবাসী, তারা বিচার করবেন। আমি সন্ন্যাসী হিসাবে আমার এটা ক্ষতি হয়েছে যে এটা আমাদের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি সনাতনী সংসদ পরিষদের আমি সভাপতি ছিলাম, কুম্ভ মেলা যেটা আমাদের
নদিয়া জেলায় হয়েছে, তারই আমি সভাপতি। পশ্চিমবঙ্গের সাধু সমাজের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা, আমার একটা পদ আছে, আমি সেটা নিজেকে অপমানিত করছি, আর যেটা সর্বৈব মিথ্যা। আর স্বামী বিবেকানন্দ বলছেন যে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, অন্য কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সুতরাং আমি সন্ন্যাসী, আমার ধর্ম পালন করব। তথাপি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার চৈতন্য হোক, শুভবুদ্ধি উদয় হোক, আমরা সেটাই প্রার্থনা করব। আপনি যখন চৈতন্য হওয়ার কথা বলছেন, কিন্তু একের পর এক জায়গায় যে ভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ শানাচ্ছেন, কোথাও কি মনে হচ্ছে রেজিনগরের ঘটনা আপনি মূল হোতা, যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে দেখছেন বিষয়টা? কি তার এই মন্তব্য সনাতনী ভাবাবেগে কি লজ্জা একটা অন্য জায়গা নিয়ে যাচ্ছে? বলুন। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে তো স্পষ্ট? আমি আরো একবার আপনাদেরকে একটু জানার চেষ্টা করছি। রেজিনগরের ঘটনা আপনি মূল হোতা, নেত্রী যে অভিযোগটা অন্তত করছেন, কি মনে করেন এই মন্তব্যকে কিভাবে দেখছেন? এই মন্তব্য সনাতনী ভাবাবেগ কি কোথাও ধাক্কা দিচ্ছে? উনি উনি নিঃসন্দেহে উনি হচ্ছেন পুলিশ মন্ত্রী। আচ্ছা, এখানে যারা এসপি রয়েছেন দায়িত্বে রাজেশ কুমারের আমল থেকে, তাদের কাছে আমার ডাটা নিতে পারেন। তাছাড়া আমরা এখানে যেখানে 30% আর 70%, কার্তিক মহারাজ এত মূর্খ নয় যে 30%কে নিয়ে 70%-এর বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হবে। এখানে আইসি আছেন যিনি জামাল উদ্দিন মণ্ডল, তাকে জিজ্ঞাসা করলে পারেন কার্তিক মহারাজ কিভাবে হেল্প করেন। এখানে সুধাকর রাও এসপি ছিলেন, এখানে রাজর্ষি এসপি ছিলেন, তাদের কাছে রিপোর্ট নিলেই হলো আমার সম্পর্কে। এখন যিনি এসপি আছেন রিপোর্ট নিলেই হলো। সুতরাং এটা একদম সর্বৈব মিথ্যা, উনি মন গড়া। উনি যে জন্য করছেন একটাই কারণ, যেটা আমি হুমায়ুনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, মিছিল করেছি, হাজার হাজার লোক আমার পাশে দাঁড়িয়েছে। কারণ সেখানে তিনি এই কথা বলতে পারেন যে 70% আমরা আর 30% 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব। এটা নিয়েই শুরু হয়েছে, এইখান থেকেই শুরু হলো বিরোধ, এখান থেকেই শুরু হলো মত পার্থক্য, এখান থেকেই শুরু হলো কার্তিক মহারাজ খারাপ রাজনীতি করে। আমি সেই কার্তিক মহারাজকে জিজ্ঞেস করবো, আপনারা কি বাংলা এরকম মুখ্যমন্ত্রী চেয়েছিলেন? আমরা যখন তিনি এসেছিলেন নিশ্চয়ই আবার তখন চেয়েছিলেন, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিলেন, আমরাও প্রার্থনা করেছি। আমাদের সঙ্গে সুসম্পর্ক, এই যে কলকাতায় উনি আমাদের প্রধান সম্পাদক স্বামীজির কাছে গিয়েছেন, আমরা বহুবার তাকে স্বাগত জানিয়েছি, তিনি এসেছেন। সুতরাং তখন তো আমরা চেয়েছিলামই, কিন্তু এখন পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ বিচার করবেন, সাধারণ মানুষ চিন্তা ভাবনা করবেন, আমরা তার বিরুদ্ধে নয়। সুতরাং আজকে যে রাজনীতি আমাদের, আজকে বাংলার যে সংস্কৃতি ছিল, বাংলার যে সংস্কৃতি, সে কথা আমি বলবো না। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে নজরুল, শরৎচন্দ্র, ঋষি বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, প্রণবানন্দজি মহারাজ এখানে রয়েছেন। আর সেই ভূমিতে আজকে কি অবস্থা হচ্ছে এটা বলবো না। আমি কি বলতে গেছি যে অমুকে অমুক বলতে গেছি? কারো ব্যক্তি আক্রমণ করিনি, করতে যাবো কেন? মহারাজ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে। ইতিমধ্যে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, তাকে চ্যালেঞ্জ করেছেন, রীতিমতো 48 ঘন্টার নোটিশও দিয়েছেন। এখনো পর্যন্ত সেই 48 ঘন্টার মধ্যে নোটিশ বা কোনো রকম উত্তর পাওয়া যায়নি। এর পরবর্তী পদক্ষেপ কি করবেন? এবং দ্বিতীয় আরো একটি বিষয়ের সঙ্গে সংযোজন করার চেষ্টা করব, এরপর মহারাজ হিসেবে কোথাও কি নিরাপত্তার কোনো অভাব বোধ করছেন? আইনি বিভাগে যিনি রয়েছেন, তার দায়িত্বে আমাদের শোনা যাচ্ছে। মহারাজ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি 48 ঘন্টার সময়সীমা দিয়েছিলেন, নোটিশ দিয়েছিলেন, যার কোনো প্রত্যুত্তর এখনো পর্যন্ত আসেনি। পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছেন আপনারা? এবং কোথাও কি কোনো নিরাপত্তা, রাজ্য পুলিশে আস্থা আছে নাকি কেন্দ্রীয় নিরাপত্তা চাই? এটা আইনি বিভাগ, যিনি আমাদের লয়ার, তিনি এটা দেখছেন, তিনি বলবেন। হ্যাঁ,
তিনি তিনি আমাকে এখনো জানাননি কি সংবাদ। পরবর্তীকালে আবার 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 যাব আমি আইনের আশ্রয়ে, দাঙ্গাবাজের কথা বলে তার রিপোর্ট নেব। তাহলে তো আমাকে আইনানুগ, তিনি তো সর্বা পশ্চিমবঙ্গের, তো তিনি তো যে কোনো সময় আমাকে অ্যারেস্ট করতে পারতেন। অ্যারেস্ট করলেই তো ভালো হয়, যে আমি এই দোষে দোষী, অ্যারেস্ট করবেন, দেশের লোক জানবেন যে আমি এই কাজ করি। সারা পশ্চিমবঙ্গে এর প্রতিবাদ হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে ভারত সেবাশ্রম সংঘের যারা অনুরাগী, যারা ভক্ত, তারা ব্যতীত, আমি নিজে সন্ন্যাসী, আমি এই সব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা প্রতিবাদ। আগামী 24 তারিখে কলকাতার বুকে পদযাত্রা হবে, বিভিন্ন সাধু সন্ন্যাসী মহান তারা আসবেন। সুতরাং এর প্রতিবাদ চলবে যতদিন পর্যন্ত এরকম ধরনের সন্ন্যাসীদের প্রতি তিনি করবেন। ভারত সেবাশ্রম, কার্তিক মহারাজ কি ছাড়, কার্তিক মহারাজ যদি ব্যক্তি আক্রমণ হতো খালি, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন কি অপরাধ করেছেন, ইসকন কি অপরাধ করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভক্ত হৃদয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে, এটা উনি বোঝেন। তথাপি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তার চৈতন্য হবে, সুস্থ থাকুক, আবার সজ্ঞানে ফিরে আসবেন, শুভ বুদ্ধির উদয় হোক, এই প্রার্থনা ঈশ্বরের কাছে। নমস্কার। অনেক ধন্যবাদ জানাবো এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে সরাসরি এক্সক্লুসিভ সিএনএ ভারত সেবাশ্রম সংঘের মহান